আজকে আমরা ক্লাস 8-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আজকের টপিক হলো বিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন বলছি, তার ব্যাখ্যা করছি। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো অত্যন্ত ভালো করে প্র্যাকটিস করবে। আর 1 নম্বর যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমি তোমাদের বলবো যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, সেই প্রশ্নবিচিত্রা সংক্রান্ত যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো তোমরা ওর 1 নম্বরগুলো তোমরা করবে। তাহলে আজকে আমরা দেখো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান পোর্শনে আমি তোমাদের সামনে তুলে ধরছি, যেটা ইউনিট 2 পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখে নাও, মরিচা কাকে বলে, এর রাসায়নিক নাম কি, সংকেত লিখতে বলছে, মরিচা নিবারণের উপায় লিখতে বলছে। দেখে নাও, লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে, এটা কি আমরা কি বলবো, মরচে বলবো। তাই লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে, এটাকে আমরা মরচে বলবো। তাহলে মরচের সংকেত কি? তাহলে মরচে তৈরি হয় এইরকম বিক্রিয়ার সাহায্যে মরচে তৈরি হয়। দেখে নাও, Fe+O2 সমান XH2O সমান Fe2O3, XH2O। এই যে Fe2O3, XH2O, এটাই হলো মরচের সংকেত। এটা হলো আমরা কি বলবো, মরচের সংকেত। ঠিক আছে, মরচের রাসায়নিক নাম হলো শোধক ফেরাস অক্সাইড। তাহলে শোধক ফেরাস অক্সাইড হলো মরচের রাসায়নিক নাম। তাহলে মরচে নিবারণের উপায় কি? মরচে নিবারণের উপায় আমরা বলবো যে লোহার ওপর আলকাতরা করতে হবে, লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে হবে। এগুলি কিন্তু, বা লোহার ওপরে বিভিন্ন রং দিলে মরচে নিবারণ করা যাবে। তাই মরচে নিবারণ উপায় হয়ে গেল। তারপর দেখো 2-টা হলো মরচে একটি জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। পরীক্ষায় 1 নম্বর পড়তে পারে একটি প্রাকৃতিক জারণ বিজারণ প্রক্রিয়ার নাম কি, তখন কিন্তু মরিচা বা মরচে হবে। মরচে পড়ার সময় লোহার জারণ ঘটে। প্রথমে এটি ফেরাস আয়নে মানে Fe2+ এবং পরে এটা হলো ফেরিক আয়নে পরিণত হয়। তাহলে অক্সিজেন গ্যাসের বিজারণ ঘটে, অক্সিজেন গ্যাসের বিজারণ ঘটে এবং জল উৎপন্ন হয়। এভাবে লোহার ক্ষয় হয়। তাই বলা যায় মরচে একটি জারণ বিজারণ প্রক্রিয়া। তাহলে মরচে জারণ বিজারণ প্রক্রিয়া কেন, সেটা আমরা ব্যাখ্যা করলাম। তারপর দেখো, হিম মিশ্র কাকে বলে, অর্থাৎ যে মিশ্রণের সাহায্যে খুব কম উষ্ণতা সৃষ্টি করা হয় তাকে হিম মিশ্র বলা হয়। 3 আয়তন বরফ এবং 1 আয়তন খাদ্য লবণ মিশিয়ে হিম মিশ্র তৈরি করা হয়, যার উষ্ণতা প্রায় -23 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এটা মাছ, মাংস, কুলফি সংরক্ষণে আমরা ব্যবহার করি। তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপন বলতে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে আমরা তড়িৎ লেপন বলবো। তড়িৎ লেপনে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে? যার ওপর প্রলেপ দেবে সেটা হলো ক্যাথোড, আর যে ধাতুর প্রলেপ দেবে সেটা অ্যানোড। তাহলে যার ওপর দেওয়া হবে সেটা ক্যাথোড, আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে বলা হবে অ্যানোড। লোহার ওপরে স্টিম পাঠানো হলো, কি ঘটবে? তাহলে Fe+H2O, এটা আমরা বলবো Fe3O4+H2। তাই লোহার ওপরে যদি স্টিম পাঠানো হয় তাহলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। লোহার ওপরে যদি স্টিম পাঠানো হয় তাহলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে Fe+H2O সমান Fe3O4+H2। খুব ভালো করে মনে রাখবে। জারণ
এবং বিজারণ কাকে বলে উদাহরণ দিতে বলছি। যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে আমরা জারণ বলবো। যেমন Na মাইনাস এটা আমরা Na প্লাস বলবো, তাহলে এটা হলো জারণ হলো। বিজারণ মানে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বিজারণ বলবো। যেমন Cl প্লাস Cl মাইনাস। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, দেখে নাও। এই যে ঝালাইয়ের সময় তাপ ও আলোক শক্তি আসে কোথা থেকে? রাসায়নিক বিক্রিয়া লিখতে বলছে। ঝালাই কারখানায় খুব সরু ছিদ্রের মধ্য দিয়ে উচ্চ চাপে অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণকে 2000 থেকে 3000 সেন্টিগ্রেড তাপমাত্রায় পাঠালে তাপ এবং প্রচুর আলোক শক্তি উৎপন্ন হয়। ঝালাইয়ের কাজে অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়। তাহলে C2H2 প্লাস 5H2O, এখান থেকে দেখো CO2 প্লাস H2O, তাপ ও আলো উৎপন্ন হচ্ছে। তাহলে এইভাবে দেখো তাপ ও আলো ঝালাইয়ের কাজে পাওয়া যায়। তারপর দেখো 7টা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের পার্থক্য লিখতে বলছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের পার্থক্য দেখে নাও। অর্থাৎ এখান থেকে পরীক্ষার সংজ্ঞা পড়তে পারে, উদাহরণও পড়তে পারে, পার্থক্য পড়তে পারে। খুব ভালো করে পার্থক্যটা করে নাও। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ যে সকল পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যে সকল পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না তাকে বলা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ যেসব পদার্থ গলিত বা জলীয় অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদের বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যেসব পদার্থ গলিত বা জলীয় অবস্থায় তড়িৎ পরিবহন করে না তাকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ তড়িৎ পরিবহন ফলে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। এখানে তড়িৎ অবিশ্লেষ্যের ক্ষেত্রে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় না। তারপর দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এখানে পদার্থগুলি সাধারণত আয়নীয় যৌগ হয়, আর এখানে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে সাধারণত এগুলো সমযোজী যৌগ হয়। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, NaCl, NaH, H2SO4, এগুলো হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা NaCl, NaOH, H2SO4, এগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে আমরা চিনি বলবো, চিনি, গ্লুকোজ, বেঞ্জিন, কেরোসিন, ইউরিয়া, এগুলো সব হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে খুব ভালো করে পার্থক্যটা তোমরা করবে। পার্থক্যটা তোমরা করলে এখান থেকে সংজ্ঞা পড়তে পারে, উদাহরণ পড়তে পারে। তাহলে কারা তড়িৎ পরিবহন করে, কারা তড়িৎ পরিবহন করে না, এটা ভালো করে বুঝতে পারবে। তারপর দেখে নাও অনুঘটকের বৈশিষ্ট্য। অনুঘটকের বৈশিষ্ট্যগুলো কি কি দেখে নাও। অনুঘটক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে। তাহলে অনুঘটক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে। 2 নম্বর পয়েন্ট হলো এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারে। তাহলে এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারে। 3 নম্বর হলো যে কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী তা পরীক্ষা করে বার করতে হবে। তাহলে কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী তা আমরা পরীক্ষা করে বার করতে হয়, অর্থাৎ বিক্রিয়ার সমীকরণ দেখে বলা যায় না। তারপর দেখো 9টা জৈব সার এবং অজৈব সারের মধ্যে পার্থক্য লিখতে বলছে। একটা প্রশ্ন আসতে পারে, দেখে নাও। যে অজৈব সার অর্থাৎ কলকারখানায় এবং অজৈব লবণ থেকে রাসায়নিক উপায়ে অজৈব সার তৈরি করা হয়। জৈব সার অর্থাৎ মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পদার্থ পচিয়ে সেটা হলো জৈব সার তৈরি করা হয়। অজৈব সারে বেশি পরিমাণ NPK থাকে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো থাকে। আর জৈব সারে কম পরিমাণে NPK থাকে। অজৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় না, জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। অজৈব সার মাটির উর্বরতা হ্রাস করে, তাহলে অজৈব সার কী হয়, মাটির উর্বরতা কমিয়ে দেয়।
আর এখানে জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে। অজৈব সার সহজে জলে দ্রবীভূত হয়, আর জৈব সার সহজে জলে কিন্তু দ্রবীভূত হয় না। ইম্পর্টেন্ট জিনিস আমি আগে থেকে বলে দিই, সেটা হলো অজৈব সার কি আর এনপিকে। অজৈব সার এখান থেকেই বলা যাবে যে, বা এনপিকে কি। এনপিকে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। বিভিন্ন প্রকার অজৈব রাসায়নিক উপাদানের মিশ্রণে কলকারখানায় উৎপন্ন সারকে অজৈব সার বা রাসায়নিক সার বলবো, যেমন ইউরিয়া, পটাশ সার, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, এগুলো সব। আর এনপিকে কি? এনপিকে একটা অজৈব সার যেটি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সংমিশ্রণে তৈরি হয়। পরের প্রশ্ন, কিভাবে কৃত্রিম উপায়ে ডিম পোনা তৈরি হয়? দেখে নাও। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতিটি সুস্থ এবং সবল স্ত্রী মাছের জন্য দুটি সুস্থ এবং সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের পিটুইটারি গ্রন্থি নির্যাস বাছাই করা মাছের নির্দিষ্ট নিয়ম অনুসারে ইঞ্জেকশন দেওয়া হয়। এর ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু এবং ডিম্বাণু মিলনে ডিমপোনা তৈরি হয়। ডিমপোনাগুলিকে সংগ্রহ করে আঁতুর পুকুরে ছাড়া হয়। তাহলে ব্যাপারটা এরকমভাবে, তাহলে এইভাবে কিন্তু ডিমপোনা তৈরি হচ্ছে। জোড় কলম তৈরির সময় উন্নত মানের উচ্চ ফলনশীল যে কাণ্ড নেওয়া হয় তাকে সিয়ন বলে। জোড় কলম তৈরির সময় উন্নত মানের উচ্চ ফলনশীল যে কাণ্ড নেওয়া হয় তাকে সিয়ন বলে। আর আম গাছের জোড় কলমের ক্ষেত্রে উন্নত মানের আম গাছের শাখার অংশকে আমরা সিয়ন বলবো। ঠিক আছে, চলে আসবে, সেটা হলো তাপমোচী পরিবর্তন এবং তাপগ্রাহী পরিবর্তন কাকে বলে, উদাহরণ দিতে বলছে। তাপগ্রাহী, দেখো, তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন, তাপমোচী রাসায়নিক পরিবর্তন পার্থক্য। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে আমরা তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন বলবো, আর যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ মুক্ত হয় তাকে তাপমোচী রাসায়নিক পরিবর্তন বলবো। অর্থাৎ 2 নম্বর পয়েন্ট হলো যে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনে তাপের উৎপন্ন হয় না, এখানে মাঝে মাঝে তাপের উৎপন্ন হয়। একটা উদাহরণ বলছি, যেমন তাপগ্রাহী, যেমন CaCO3, একে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দিলে CaO প্লাস CO2 উৎপন্ন হয়। তারপর দেখো CaO প্লাস H2O, অর্থাৎ পোড়াচুনকে জলের মধ্যে দিলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, সেটা কলিচুন উৎপন্ন হচ্ছে। দেখে নাও চায়ের যে গুণাগুণগুলো, চায়ের গুণাগুণগুলো তোমরা টেক্সটে অবশ্যই পেয়ে যাবে। 1 নম্বর হলো চায়ে ক্যাফিন থাকে, তাহলে ওই চা পান করলে উদ্দীপনা সৃষ্টি করে। নাম্বার 2 হলো চায়ে পলিফেনল যৌগ থাকে যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। 3 নম্বর পয়েন্ট হলো চায়ে উপস্থিত ফ্লুরাইড দাঁতের ক্ষয় রোধ করে। 4 নম্বর পয়েন্ট হলো সবুজ চায়ে উপস্থিত কে, মানে ভিটামিন কে, যেটা হার্ট অ্যাটাক রোগ প্রতিরোধ করে। কালো চায়ে ভিটামিন বি কমপ্লেক্স ক্যান্সার রোগ দমন করে। তাহলে অত্যন্ত ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আছে, যেমন হলো পরীক্ষার শর্ট প্রশ্ন পড়তে পারে যে চায়ে কোন যৌগ পটাশের মাত্রা নিয়ন্ত্রণ করে, তাহলে উত্তর হবে পলিফেনল। তাহলে দাঁতের ক্ষয় নিয়ন্ত্রণ কে করে, চায়ে উপস্থিত ফ্লুরাইড। তারপরে হার্ট অ্যাটাক রোগ প্রতিরোধ কে করে, চায়ে। তাহলে বলবে চায়ে কোন যৌগ বা চায়ে কোন জিনিসটা বা কোন ভিটামিন সেটা হার্ট অ্যাটাক রোগ প্রতিরোধ করে, সেটা ভিটামিন কে। অর্থাৎ এখানে বিভিন্ন রকম শর্ট প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে, তোমরা এই বিভিন্ন পয়েন্টগুলো ভালো করে দেখে নেবে। 1 নম্বর প্রশ্ন এখান থেকে অবশ্যম্ভাবী পাবে। তারপর দেখো 14টা NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী বিক্রিয়া ঘটে। তাহলে NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী বিক্রিয়া ঘটে দেখে নাও। NaCl, এটা হলো Na প্লাস আর Cl মাইনাস হবে। ক্যাথোডে হলো Na প্লাস, একটা ইলেকট্রন গ্রহণ করলো, সেটা Na ধাতু হবে। আর অ্যানোডে দেখো, অ্যানোডে Cl মাইনাস ইলেকট্রন, সেটা Cl প্লাস Cl2 গ্যাস উৎপন্ন হচ্ছে। তারপর দেখো আপেক্ষিক তাপ কাকে বলে। আপেক্ষিক তাপ, এটা মনে রাখবে যে 1 গ্রাম কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। আপেক্ষিক তাপ বলতে কোনো পদার্থের 1 গ্রাম ভরের
উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা আপেক্ষিক তাপ বলবো। এককটা কি? এককটা মনে রাখবে, যখন এসআই পদ্ধতি হবে তাহলে এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক আমরা কি বলবো? জুল, জুল পার কেজি, জুল পার কেজি কেলভিন আমরা বলবো। বা এটাকে এরকমভাবে লেখা হয় জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, এটা লেখা হয়। আর সিজিএসে আমরা বলবো সেটা হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, সেটা হলো ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, এটা আমরা এরকমভাবে লিখতে পারি। এনপিকে সার কি? অজৈব সার কাকে বলে? একটু আগে ব্যাখ্যা করে দিলাম, আর নতুন করে ব্যাখ্যা করছি না। দেখো, কার্প কাকে বলে? তাহলে কার্প কি? অর্থাৎ যে সকল অস্থিযুক্ত মাছের মাথায় আঁশ থাকে না, সারা দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে, দেহের ভিতর পটকা থাকে, তাদের আমরা কার্প বলবো। যে সকল অস্থিযুক্ত মাছের মাথায় আঁশ থাকে না, সারা দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে এবং দেহের ভিতরে পটকা থাকে, তাদের আমরা কার্প বলবো। যেমন রুই, কাতলা, বাটা, এটা কার্পের মধ্যে পড়ছে। তারপর দেখো জৈব সারের সুবিধাগুলো কি কি দেখে নাও। জৈব সারের সুবিধাগুলো 1 নম্বর হলো জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। নাম্বার 2 হলো জৈব সার মাটিকে রন্ধ্রযুক্ত করে, তাই মাটিতে সহজে জল ও বায়ু প্রবেশ করতে পারে, আলো প্রবেশ করতে পারে। তারপরে হলো 3 নম্বর পয়েন্ট হলো মাটিতে উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে। 4 নম্বর পয়েন্ট হলো জৈব সার পরিবেশ বান্ধব হওয়ায় পরিবেশ দূষণ ঘটায় না। তাহলে জৈব সারের এগুলো আমরা কি বলবো? সুবিধা বলবো। আমরা একটি জৈব সারের নাম ও সংকেত লিখতে বলছে। আমরা জৈব সার যেমন ইউরিয়া বলবো, ইউরিয়া হলো CONH2 তাহলে এটার নাম হলো ইউরিয়া। তাহলে ইউরিয়া হলো একটা জৈব সারের নাম। তাহলে ইউরিয়া হলো একটা জৈব সারের নাম, সেটা CONH2, এটা ইউরিয়া। আর অজৈব সারের নাম আমরা কি বলবো? এনপিকে। এটা হলো এনপিকে, অর্থাৎ এর নাম হলো নাইট্রোজেন। অজৈব সার মানে এনপিকে, সেটা হলো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এর মানে হলো এনপিকে, যদি পরীক্ষা পড়ে এনপিকে কি, তাহলে এনপিকে হলো একটা অজৈব সার যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে, এটা মনে রাখবে। আর এটা ছাড়াও আমরা বলবো, এনপিকে ছাড়াও আমরা বলবো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4, অ্যামোনিয়াম ফসফেট NH4 3PO4। তাহলে ফসফেট হলে H3PO4 আর সালফেট হলে H2SO4। রবি ফসল এবং খারিফ ফসল কাকে বলে উদাহরণ দিতে বলছে, দেখে নাও। আমি প্রথম পার্থক্যটা বলছি, তারপর এর মধ্যে সব কিছুই পেয়ে যাবে। দেখে নাও, পার্থক্য দেখে নিলে পরিষ্কার সব কিছু হয়ে যাবে। খারিফ ফসল, রবি ফসল। খারিফ ফসল সাধারণত বর্ষার শুরুতে বপন করা হয়, আর রবি ফসল শীতের শুরুতে বপন করা হয়। খারিফ ফসল এটা হলো বর্ষার শেষে তোলা হয়, রবি ফসল গ্রীষ্মের শুরুতে তোলা হয়। খারিফ ফসল আর্দ্র, গরম এবং আর্দ্র জলবায়ুতে ফলন হয়, আর রবি ফসল ঠান্ডা শুষ্ক জলবায়ুতে ফলন হয়। খারিফ ফসলের উদাহরণ আমরা বলবো ধান, ভুট্টা, তুলা। আর রবি ফসল আমরা বলবো গম, বার্লি, ছোলা। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি বলা হয় খারিফ ফসল কাকে বলে, এখান থেকে সংজ্ঞা আমরা বলে দিতে পারবো। দেখো, আমি এখান থেকে দেখো বলে দিচ্ছি। অর্থাৎ যে ফসল বর্ষার শুরুতে বপন করা হয় এবং বর্ষার শেষে কাটা হয় বা তোলা হয়, তাকে আমরা খারিফ ফসলও বলবো। উদাহরণ দেখো, ধান, ভুট্টা, তুলা হয়ে যাবে। ঠিক একইভাবে দেখো পার্থক্য থেকে দেখো চলে আসছে রবি ফসল, অর্থাৎ যে ফসল শীতের শুরুতে তোলা মানে বপন করা হয়, যে ফসল শীতের শুরুতে বপন করা হয় এবং গ্রীষ্মের শুরুতে তোলা হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো রবি ফসল বলবো। যেমন গম, বার্লি, ছোলা, এগুলো সব রবি ফসলের মধ্যে পড়ছে। জারণ বিজারণ, জারণ বিজারণ একই সময় ঘটে, ব্যাখ্যা করতে বলছে, দেখে নাও। ধরো এই কোশ্চেনটা এরকমভাবে যদি পড়ে যে CO
প্লাস H2 সমান Cu প্লাস H2O। এখানে জারণ বিজারণ একই সময় ঘটছে, এটা ব্যাখ্যা করতে বলছে। দেখে নাও, মানে কোশ্চেনটা জারণ বিজারণ একই সময় ঘটে পড়তে পারে বা এরকমভাবে পরীক্ষায় আসতে পারে। তাহলে দেখে নাও, Cu প্লাস H2 সমান Cu প্লাস H2O। তাহলে এখানে দেখো Cuo এটা কি করেছে, অক্সিজেন ত্যাগ করেছে। অক্সিজেন ত্যাগ করলে বিজারণ বলবো, তাহলে Cu থেকে Cu হয়েছে, তাহলে অক্সিজেন ত্যাগ করেছে বিজারণ। H2 থেকে H2 হয়েছে, তাহলে এটা হলো অক্সিজেন গ্রহণ করে আমরা বলবো জারণ। কিউপিক অক্সাইড হাইড্রোজেন দ্বারা হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে ধাতব কপার উৎপন্ন হয়েছে এবং হাইড্রোজেন নিজে জারিত হয়েছে। তাহলে হাইড্রোজেন দেখো নিজে জারিত হয়ে জলে পরিণত হয়েছে। তাহলে এখানে জারণ বিজারণ একই সঙ্গে ঘটছে। এর সঙ্গে একটা এক্সট্রা পয়েন্ট দেখে নাও, তাহলে জারক পদার্থ কি? জারক পদার্থ হলো এটা দেখো Cuo। তাহলে জারক পদার্থ হলো Cuo আর বিজারক পদার্থ আমরা কি বলবো, H2। তাহলে দেখো জারক পদার্থ হলো Cuo আর বিজারক পদার্থ হলো H2। তাহলে শস্য আবর্তন কি? শস্য আবর্তন হলো, দেখে নাও, একই জমিতে বারবার একই ফসল চাষ করলে, তাই শস্য আবর্তন একই জমিতে বারবার একই ফসল চাষ করলে মাটির উর্বরতা বিশেষত নাইট্রোজেন পরিমাণ হ্রাস পায়। তাই মাঝে মাঝে একবার শিম্বিগোত্রীয় উদ্ভিদ চাষ করলে মাটি আবার তার হারানো নাইট্রোজেন ফিরে পায়। তাহলে একই ফসল বারবার চাষ না করে মাঝে মাঝে অন্য জাতীয় ফসল চাষ করাকে আমরা শস্য আবর্তন বলবো। তাহলে একই জমিতে বারবার, তাহলে শস্য আবর্তন কাকে বলে ব্যাপারটা বোঝা গেল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শস্য আবর্তন। 150 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্ফুটনাঙ্কে বৃদ্ধি করতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে? জলের ভর 150 গ্রাম, জলের উষ্ণতা কত? জলকে ফোটাচ্ছি, তাহলে 100 থেকে 30 ডিগ্রি বাদ দিচ্ছি, তাহলে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতি, জলের আপেক্ষিক তাপ হলো 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু -1। তাহলে আমরা জানি কিউ সমান এমএসটি। তাহলে আমরা জানি কিউ সমান এমএসটি, তাহলে এম এর মান কত? তাহলে এম এর মান 150, এস এর মান 1, টি এর মান কত? 70 বলবো। তাহলে করলে দেখো আসছে, তাহলে কিউ সমান 10,500। তাহলে প্রয়োজনীয় যে তাপের পরিমাণ হলো, প্রয়োজনীয় তাপ সেটা হলো 10,500 ক্যালোরি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এরম টাইপের কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় কিন্তু আসবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো গ্যালভানাইজেশন কাকে বলে? গ্যালভানাইজেশন হলো, সেটা হলো লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা কি বলবো, গ্যালভানাইজেশন। তাই লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলবো গ্যালভানাইজেশন। আর মরচে পড়ার যে শর্তগুলো, এটা একটু পড়ে রাখবে। সে মরচে পড়ার জন্য অক্সিজেন এবং জলীয় বাষ্পের প্রয়োজন। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা মরচে পড়াকে বৃদ্ধি করে। আর অশুদ্ধ লোহা মরচে পড়তে সাহায্য করে। এটা ভালো করে মনে রাখবে, মরচে পড়ার যে শর্তগুলো খুব ভালো করে দেখে রাখবে। আরেকটা অঙ্ক দেখো, সেটা হলো 100 গ্রাম ভরের তামার গোলককে 100 গ্রাম ভরের তামার গোলকের তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে? তামার আপেক্ষিকটা বলা আছে। তাহলে তামার গোলকের ভর এম সমান 100 গ্রাম। তামার যে আপেক্ষিক তাপ সেটা হলো, যেটা দেওয়া আছে 0.09 সিজিএস একক। তাপমাত্রা বৃদ্ধি 40 সেন্টিগ্রেড। আমরা জানি কিউ সমান এমএসটি। তাহলে এম এর মান, এস এর মান, টি এর মান বসিয়ে হলো। তাহলে বসিয়ে দেখো কিউ এর মান 360 পেয়ে গেলাম। তাহলে প্রয়োজনীয় তাপ হলো 360 ক্যালোরি। লাস্ট প্রশ্ন, বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? প্রমাণ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে। প্রমাণ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে। আজকে আমরা ক্লাস 8-এর ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান পোর্শনে খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন তোমাদের দিলাম। এগুলো অত্যন্ত ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষা আসার মতো প্রশ্ন, তার উত্তরে ব্যাখ্যা করলাম। আজকে এখানে ভিডিওটা রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম।